একটা মানুষ ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য বানিয়েছিল, কিন্তু তার হাতে মারা গেছে 4 কোটিরও বেশি মানুষ। ইতিহাসের পাতায় কিছু নাম আছে যেগুলো শুধু লেখা নয়, যেগুলো ভয় হয়ে বেঁচে আছে। এই পৃথিবীতে যদি 1 মিনিটের জন্য সব যুদ্ধ থামিয়ে সব কবর খুলে ফেলা যেত, তাহলে লক্ষ লক্ষ কঙ্কাল একটা মানুষের দিকে আঙুল তুলে দেখাতো। সেই মানুষটা হলো চেঙ্গিস খান। একজন মানুষ যার কারণে পুরো শহর আত্মসমর্পণ করত যুদ্ধ শুরুর আগে, কারণ মানুষ জানতো তার বিরুদ্ধে লড়াই মানে শুধু পরাজয় নয়, ইতিহাস থেকে মুছে যাওয়া। কিন্তু আজ আমরা যে মানুষটাকে ভয় হিসেবে জানি, একসময় সেই নামটার কোনো মূল্যই ছিল না। তার নাম ছিল তেমুজিন। না ছিল রাজপ্রাসাদ, না ছিল সিংহাসন, না ছিল সেনাবাহিনী, ছিল শুধু একটা মৃত বাবার লাশ, একটা ক্ষুধার্ত পরিবার আর চারপাশে বিশ্বাসঘাতক মানুষ। তার বাবাকে হত্যা করা হয়েছিল বিষ দিয়ে, তারপর সমাজ তাকে ছুঁড়ে ফেলেছিল ঠিক আবর্জনার মতো। একদিন এই ছেলেটিকে শিকল পরিয়ে বন্দি করা হয়েছিল, গলায় লোহার বেড়ি, চোখে অপমান, মনে প্রতিশোধ। সেই মুহূর্তে এই পৃথিবী একজন মানুষ হারিয়েছে, আর জন্ম নিচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শাসক। তেমুজিন বুঝে গিয়েছিল এই পৃথিবীতে দয়া টিকে না, টিকে শুধু শক্তি, আর শক্তির সবচেয়ে ভয়ঙ্কর রূপ হলো ভয়। সময় গড়াতে থাকে, একটা গোত্র জয় হয়, তারপর আরেকটা। বন্ধু হয় শত্রু, শত্রু হয় মৃতদেহ। আর একদিন মঙ্গোলীয় বিশাল তৃণভূমিতে হাজার যোদ্ধার সামনে একটা ঘোষণা দেওয়া হয়, আজ থেকে তেমুজিন নেই, আজ থেকে আমি চেঙ্গিস খান। এরপর শুরু হয় এমন এক যুদ্ধযাত্রা যা থামাতে পারেনি চীনের প্রাচীর, প্যারিসের সেনাবাহিনী বা ইউরোপের রাজারা। যে শহর আত্মসমর্পণ করত সে বেঁচে যেত, যে শহর করতো না তার মানুষ, নাম, ইতিহাস সব মুছে যেত। কেউ তাকে বলে ইতিহাসের সবচেয়ে বড় খুনি, কেউ বলে সবচেয়ে বুদ্ধিমান শাসক। তার হাতে মারা গেছে কোটি কোটি মানুষ, কিন্তু তার তৈরি আইন, তার তৈরি শাসন ব্যবস্থা, তার তৈরি বাণিজ্য পথ আজও পৃথিবীকে প্রভাবিত করে। তাহলে প্রশ্নটা সহজ, চেঙ্গিস খান কি শুধু একজন দানব, নাকি সে ছিল ইতিহাসের প্রয়োজনীয় এক নিষ্ঠুরতা? এই ডকুমেন্টারিতে আমরা জানবো একজন দাস থেকে সম্রাট হওয়ার গল্প, ভয়কে অস্ত্র বানানোর কৌশল, আর সেই সত্য যেটা ইতিহাস সবসময় বলতে চায় না। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু জানাতে সাহায্য করে, তাহলে অবশ্যই একটি লাইক করুন, আর এমন রহস্যময় ইতিহাস জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইতিহাস কখনো হঠাৎ করে তৈরি হয় না, ইতিহাস তৈরি হয় ক্ষুধা দিয়ে, অপমান দিয়ে, আর বিশ্বাসঘাতকতা দিয়ে। আজ আমরা যাকে চেঙ্গিস খান নামে চিনি, একসময় সে ছিল এমন এক মানুষ যার বেঁচে থাকায় ছিল যুদ্ধ। 1200 শতকের মঙ্গোলীয় তৃণভূমি, কোনো শহর নেই, কোনো প্রাসাদ নেই, শুধু অনন্ত আকাশ আর নিষ্ঠুর বাস্তবতা। এখানেই জন্ম নেয় এক শিশু, নাম তার তেমুজিন। তার বাবা ছিল একজন ছোট গোত্র প্রধান, কিন্তু ক্ষমতা এখানে উত্তরাধিকার নয়, ক্ষমতা এখানে শক্তির। একদিন বন্ধুত্বের ছদ্মবেশে তেমুজিনের বাবাকে বিষ খাইয়ে হত্যা করা হয়। তেমুজিন তখন শিশু, আর সেই মৃত্যুর সাথেই তার পরিবার সমাজ থেকে ছিটকে পড়ে। মঙ্গল সমাজের নিয়ম ছিল নিষ্ঠুর, নেতা মারা গেলে তার পরিবারও শেষ। তেমুজিনের পরিবারকে খাবার দেওয়া হলো না, আশ্রয় দেওয়া হলো না, মানুষ হিসেবে দেখাও হলো না। একসময় যারা সম্মান করত তারাই মুখ ফিরিয়ে নিল। ক্ষুধা তখন নিত্য সঙ্গী। মা সংগ্রহ করত বর্ণশেখর, ঘাস, এমনকি ইঁদুর। এভাবেই বড় হতে থাকে তেমুজিন। কিন্তু ক্ষুধা শুধু শরীর দুর্বল করে না, মস্তিষ্ককেও শানিত করে। একদিন তেমুজিনের নিজের গোত্রের লোকেরাই তাকে বন্দি করে, গলায় পরানো হয় লোহার বেড়ি। একজন শিশুকে দেখানো হয় ক্ষমতা ছাড়া মানুষ কিছুই না। এই শৃঙ্খলার ভেতরেই তেমুজিন প্রথম উপলব্ধি করে এই পৃথিবীতে ন্যায় নেই, শুধু শক্তি আছে। সে পালিয়ে যায়, কিন্তু পালানোর মানে বেঁচে যাওয়া নয়, পালানো মানে আরো লড়াই। সময় যায়, তেমুজিন বড় হয়, কিন্তু সে আর আগের তেমুজিন থাকে না। সে শিখে ফেলে মানুষ চিনতে, কে বন্ধু, কে শত্রু, আর কে ভবিষ্যতের বিশ্বাসঘাতক। ধীরে ধীরে তার পাশে কিছু যোদ্ধা জড়ো হয়, কারণ সে রক্তের সম্পর্ক নয়, যোগ্যতার উপর মানুষকে বিশ্বাস করত। একটাই ছিল বিপ্লব, যেখানে গোত্র প্রধানরা ক্ষমতা দিত পরিবারকে। তেমুজিন ক্ষমতা দেয় সাহসী ও অনুগতদের, এটাই তাকে আলাদা করে তোলে। এরপর শুরু হয় ছোট ছোট যুদ্ধ, প্রথমে নিজের গোত্র, তারপরে আশেপাশের গোত্র। এই যুদ্ধগুলো শুধু তেমুজিনের জন্য ছিল না, এগুলো ছিল অস্তিত্বের যুদ্ধ। একদিকে ছিল পুরনো মঙ্গলের ব্যবস্থা, অন্যদিকে নতুন এক নেতা যে ভয়কে অস্ত্র বানাতে শিখেছে। যুদ্ধে সে নির্মম, কিন্তু অকারণে নয়। আত্মসমর্পণ করে, সে বাঁচে। যে বিশ্বাসঘাতকতা করে তার জন্য কোনো ক্ষমা নেই। ধীরে ধীরে মঙ্গোলীয় তৃণভূমি একটা নাম ছড়িয়ে পড়ে, তেমুজিন। আর এই নামটার সাথে একটা শব্দ জুড়ে যায়, ভয়। শেষ পর্যন্ত আসে সেই দিন, 1206 সালে সব মঙ্গল গোত্র একত্র হয়। তৃণভূমিতে বসে বিশাল সমাবেশ, কুড়িলতায়। সেখানেই ঘোষণা করা হয়, আজ থেকে তেমুজিন শুধু একজন নেতা না, সে হলো সকল মঙ্গলের শাসক। সেদিন জন্ম নেয় একটা নতুন নাম,
চেঙ্গিস খান। এর অর্থ বিশ্বের শাসক। কিন্তু এই ঘোষণা ছিল শেষ নয়, এটা ছিল শুরু। কারণ এখন তার লক্ষ্য শুধু মঙ্গোলীয় নয়, তার লক্ষ্য পুরো পৃথিবী। 2006 সালে মঙ্গোলীয় তৃণভূমিতে একজন মানুষের নাম বদলেছিল, কিন্তু আসলে বদলেছিল ইতিহাসের গতিপথ। তেমুজিন এখন আর নেই, তার জায়গায় দাঁড়িয়ে আছে চেঙ্গিস খান। কিন্তু একজন মানুষকে বিশ্বের শাসক বলা মানেই সে সত্যিকারের বিশ্ব জিততে পারবে এমন নয়। চেঙ্গিস খান জানতো মঙ্গোলীয়রা সংখ্যায় কম, সভ্য জাতিগুলো তাদের দেখে বর্বর করে ঘৃণা করে। তাই সে ঠিক করলো যদি সম্মান না মেলে তাহলে ভয় দিয়ে শাসন করতে হবে। আর এখান থেকে জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ কৌশল। মঙ্গোলীয় সেনারা শুধু যোদ্ধা ছিল না, তারা ছিল চলমান আতঙ্ক। তাদের ঘোড়া ছিল দ্রুত, তাদের তীর ছিল নিখুঁত, আর তাদের আক্রমণ অপ্রত্যাশিত। তারা রাতের অন্ধকারে আসতো, আক্রমণ করত, আবার মিলিয়ে যেত বাতাসের মতো। শত্রু বুঝে ওঠার আগেই তার শহর ঘিরে ফেলা হতো। চেঙ্গিস খানের নিয়ম ছিল স্পষ্ট, যে শহর দরজা খুলে দেয় সে বাঁচে, যে শহর প্রতিরোধ করে সে ধ্বংস হবে। এই খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। একটা শহর ধ্বংস হওয়ার পর পরের 10টা শহর যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করে। এটাই ছিল চেঙ্গিস খানের সবচেয়ে বড় জয়, যুদ্ধ না করেই জয়। এরপর তার দৃষ্টি পড়ে বিশাল এক সাম্রাজ্যের দিকে, চীন। জিন রাজবংশ তখন শক্তিশালী, প্রাচীর দিয়ে ঘেরা, সেনাবাহিনী সুসংগঠিত। কিন্তু তারা ভুল করেছিল, তারা ভেবেছিল মঙ্গোলীয়রা শুধু তৃণভূমির যোদ্ধা। চেঙ্গিস খান চীনের বিরুদ্ধে একাধিক দিক থেকে আক্রমণ চালায়। সে শত্রুর দুর্বলতা খুঁজে বের করত, তারপর আঘাত করত ঠিক সেখানেই। মঙ্গল সেনারা ভান করতে পালাচ্ছে, শত্রু তখন ধাওয়া করত, হঠাৎ চারদিক থেকে ঘিরে ফেলা হতো। এই কৌশল ইতিহাসে পরিচিত ছিল ফেক রিটার্ড নামে। চীন কাঁপতে শুরু করে। এরপর আসে আরো বড় শিকার, প্যারিস সাম্রাজ্য, খোয়ারেজমিয়ান সাম্রাজ্য। প্রথমে চেঙ্গিস খান যুদ্ধ চায়নি, সে চেয়েছিল বাণিজ্য। কিন্তু প্যারিস ভুল করে বসে, চেঙ্গিস খানের দূতদের হত্যা করা হয়। এই একটি সিদ্ধান্ত পুরো সাম্রাজ্যকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়। চেঙ্গিস খান রেগে যায় না, সে ঠান্ডা মাথায় ধ্বংস করে একটির পর একটি শহর। বুখারা, সামরকন্দ সব মাটির সাথে মিশে যায়। ইতিহাস বলে কিছু জায়গা মানুষের খুলি দিয়ে টাওয়ার বানানো হয়েছিল। এটা ছিল নিষ্ঠুরতা, কিন্তু এর পেছনে ছিল বার্তা, আমার বিরুদ্ধে গেলে তোমার অস্তিত্ব থাকবে না। এই বার্তা এত শক্তিশালী ছিল যে ইউরোপ পর্যন্ত ভয় কাঁপতে শুরু করে। কিন্তু চেঙ্গিস খান শুধু ধ্বংসকারী ছিল না, সে তৈরি করেছিল আইন, ইয়াসা, যেখানে চুরি, বিশ্বাসঘাতকতা, এমনকি মিথ্যার শাস্তি ছিল। সে ধর্মীয় স্বাধীনতা দিয়েছিল, যোগ্যতাকে প্রাধান্য দিয়েছিল বংশের উপর। একজন সাধারণ রাখালও তার সেনাপতি হতে পারত যদি সে যোগ্য হতো। এই কারণে মানুষ তাকে ভয় পেত, কিন্তু তার জন্য লড়াই করত। 1220 সালের দিকে চেঙ্গিস খানের সাম্রাজ্য এতটাই বিস্তৃত হয় যে সূর্য অস্ত যেত, কিন্তু তার ক্ষমতার শেষ দেখা যেত না। তবুও এই জ্বর থামার ছিল না, কারণ বয়স বাড়ছিল, শত্রু বাড়ছিল, আর ইতিহাস প্রস্তুত হচ্ছিল শেষ অধ্যায়ের জন্য। সময় কারো জন্য থামে না, এমনকি চেঙ্গিস খানের জন্য না। 1220 সালের পর যে মানুষটার নামে শহর আত্মসমর্পণ করত, তার শরীর ধীরে ধীরে যুদ্ধের বার বইতে পারছিল না, কিন্তু তার চোখে ক্লান্তি ছিল না, ছিল শুধু আরো জয় করার আগুন। তার শেষ বড় লক্ষ্য ছিল পশ্চিমা সীমান্ত নিশ্চিত করা, আর এজন্যই সে নজর দেয় তাগুত্তাদের সিসিয়া রাজ্যের দিকে। এই যুদ্ধ ছিল আলাদা, এখানে ছিল না শুধু শত্রু, ছিল বয়স, ক্লান্তি আর সময়। এই অভিযানের সময় চেঙ্গিস খান গুরুতর আহত হয়, কেউ বলে গোড়া থেকে পড়ে যায়, কেউ বলে যুদ্ধের আঘাত পেয়েছিল। ইতিহাস এখানে নীরব, কারণ চেঙ্গিস খান কখনোই নিজের দুর্বলতা প্রকাশ করেনি। 2027 সালে এক রাতে বিশ্ব কাঁপানো সেই মানুষটি নীরবে মারা যায়, কিন্তু তার মৃত্যু কোনো সাধারণ মৃত্যুর মতো ছিল না। তার লাশ কোথায় সমাহিত করা হয়েছিল আজও কেউ জানে না। কথিত আছে তার কবর গোপন রাখতে দাফনের পথে যাদের দেখা পেয়েছিল তাদের সবাইকে হত্যা করা হয়েছিল। এমনকি দাফনের পর ঘোড়া দিয়ে মাটি সমান করে দেওয়া হয়, যেন ইতিহাস তার কবর খুঁজে না পায়। একজন মানুষ মরেছিল, কিন্তু ঝড় থামেনি। চেঙ্গিস খানের তৈরি করা সাম্রাজ্য তার মৃত্যুর পরও ভেঙে পড়েনি, বরং আরো ছড়িয়ে পড়ে। তার ছেলেরা, নাতিরা, বিশেষ করে কুবলাই খান চীন জয় করে প্রতিষ্ঠা করে ইউয়ান রাজবংশ। মঙ্গল সাম্রাজ্য একসময় পৃথিবীর সবচেয়ে বড় স্থলভিত্তিক সাম্রাজ্যের পরিণত হয়। কিন্তু এখন আসে সবচেয়ে কঠিন প্রশ্ন, চেঙ্গিস খান কি শুধু একজন খুনি? হ্যাঁ, তার অভিযানে মারা গেছে কোটি কোটি মানুষ, পুরো শহর নিশ্চিহ্ন হয়েছে, সভ্যতা থেমে গেছে বহু জায়গায়। কিন্তু ইতিহাসের অন্য পাশেও একটা সত্য আছে, তার শাসনে স্কিল্ড রোড নিরাপদ হয়, বাণিজ্য বেড়ে যায়, পূর্ব আর পশ্চিম যুক্ত হয়। চেঙ্গিস খান মারা গিয়েছিল, কিন্তু তার নাম মারা যায়নি। আজও যখন আমরা পৃথিবীর মানচিত্র দেখি, যখন পূর্ব আর পশ্চিমের সংযোগ দেখি, যখন বাণিজ্য পথ, সামরিক কৌশল, এমনকি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কিছু ধারণা দেখি, সেখানে কোথাও না কোথাও চেঙ্গিস খানের ছায়া লুকিয়ে আছে। সে কোনো সভ্যের মানুষ ছিল না, কিন্তু সে সভ্যতাকে বদলে দিয়েছিল। সে ন্যায় বিচারের প্রতীক ছিল না,
কিন্তু সে শৃঙ্খলার ভয় দেখিয়েছিল। সে মানুষ হত্যা করেছিল, এটা অস্বীকার করার উপায় নেই। লক্ষ নয়, কোটি কোটি মানুষ। কিন্তু ইতিহাস একটা নিষ্ঠুর প্রশ্ন রেখে যায়, যদি চেঙ্গিস খান না আসতো তাহলে কি পৃথিবী আজকের মতো হতো? তার শাসনে পূর্ব আর পশ্চিম দূরত্ব কমে যায়, জ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে শুরু করে। সে এমন এক যুগে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে যখন মানুষের ধর্মের কারণেই মারা যেত। সে এমন এক সমাজে যোগ্যতাকে বংশের উপর রেখেছিল যেখানে জন্মই ছিল সবকিছু। চেঙ্গিস খান প্রমাণ করেছিল ক্ষমতা উত্তরাধিকার নয়, ক্ষমতা অর্জন। কিন্তু এই সত্যটাও ততটাই ভয়ঙ্কর যে বুঝেছিল ভালোবাসা দিয়ে সবাইকে শাসন করা যায় না। কিছু সময় ইতিহাস চায় লোহার মতো, এবং সে সেই হাতটাই হয়েছিল। আজ আমরা নিরাপদ দূরত্ব থেকে তাকে বিচার করতে পারি, দানব বলতে পারি, খুনি বলতে পারি, কিন্তু তার যুগে দাঁড়িয়ে কেউ তাকে থামাতে পারেনি। কারণ ইতিহাস নৈতিকতা দেখে না, ইতিহাস দেখে কে টিকেছিল। আর চেঙ্গিস খান টিকেছিল। 1000 বছর পর তার নাম বইয়ে আছে, ডকুমেন্টারিতে আছে, মানুষের আলোচনায় আছে। কারণ সে শুধু একজন মানুষ ছিল না, সে ছিল একটা যুগ, একটা অন্ধকার যুগ যেটা আলো তৈরি করে গেছে। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি অজানা ইতিহাস, হারিয়ে যাওয়া সভ্যতা এবং পৃথিবীর বিস্ময়কর সত্য খুঁজতে ভালোবাসেন তাহলে আমাদের সঙ্গেই থাকুন। নতুন গল্প নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ইতিহাসকে ভালোবাসুন আর পৃথিবীকে নতুন চোখে দেখুন।